আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। সো আজকে আমরা পড়তে যাচ্ছি এসএসসি বোটানি থার্ড চ্যাপ্টার কোষরসায়ন। সো আজকে আমরা পড়বো কোষরসায়নের ফার্স্ট পার্ট যে কার্বোহাইড্রেট পার্টটা আছে সেই পার্টটা আমরা আজকে পড়বো। চলো শুরু করা যাক। সো ভিডিওর শুরুতে তোমাদেরকে জানাতে চাই যে আমাদের যে সেল কেমিস্ট্রি বা কোষরসায়ন চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটাতে মেইন টপিক আছে আমাদের তিনটা: কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। সো এখানে আরও কিছু আছে অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা আমাদের প্রোটিনের প্রধান প্রধান অ্যামাইনো অ্যাসিড। তারপর সেদিকে এনজাইম সম্বন্ধে আমরা কিছু জানতে পারবো। সো দেরি করে শুরু করা যাক। সো এই লেকচারটা আজকে আমি নেবো যারা এসএসসি ক্যান্ডিডেট আছে তারা ওয়ান শট হিসেবে দেখতে পারো, এবং যারা মেডিকেল ক্যান্ডিডেট আছো তারা দেখতে পারো, তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তাহলে দেরি না করে শুরু করা যাক। যদি আমরা প্রথমে এখানে দেখতে পারি, প্রথমে বলা হয়েছে কি দেহের প্রোটোপ্লাজমের প্রায় শতকরা 70-60 থেকে 90 ভাগ হলো কি পানি। আমাদের দেহের প্রোটোপ্লাজমের প্রায় 60 থেকে 90 ভাগ হলো পানি, যেটা আমরা সবাই জানি। প্রোটোপ্লাজমের উপরে হয়তো অন্যান্য অঙ্গগুলো, অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে ওগুলো গঠিত হয় এবং এর উপরে তারা বাঁচতে থাকে। তারপর যদি আমরা নিচে দিকে যেতে পারি, জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট হলো কতটি? 92টি। এটা আমাদের লাগবে। জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট হলো 92টি। 92টির মধ্যে 96% হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, বাকিগুলো থাকে অন্যান্য এলিমেন্ট। সে অধ্যায়ে আমরা মূলত যেখানে যাবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনকে নিয়ে আলোচনা করবো। চাই যেটা এই টপিকটা, যেটা তোমরা মাথায় রেখেও। তারপর যদি আমরা নিচে এসে দেখতে পারবো যে কিছু আমাদের রাসায়নিক বন্ড নিয়ে আলোচনা করা হয়েছে। তো রাসায়নিক বন্ড সাধারণত 3 প্রকার, এটা আমরা কেমিস্ট্রিতে করেছিলাম: আয়নিক, কোভালেন্ট এবং কি হাইড্রোজেন বন্ড। আয়নিক বন্ড আয়নিক বন্ধন ধাতব বন্ধন, ধাতব মানুষের মধ্যে থাকে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ড, এটা আমাদের দ্বিপারমাণবিক অণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো এই 3 বন্ড নিয়ে আলোচনা করা হবে এখানে। এগুলো একটু দেখে নিও, তেমনটা ইম্পর্টেন্ট না। তারপর যদি আমরা এখানে নিচের দিকে চলে আসি, আমরা পাবো কি পেপটাইড বন্ড। দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে সৃষ্টি করা বন্ধ হলো কি পেপটাইড বন্ড, এবং এটি হলো একটি কি কোভ্যালেন্ট বন্ড। এটা আমাদের রাখতে হবে, একটু ইম্পর্টেন্ট আছে। এমসিকিউতে দিয়ে দেবে দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোন বন্ড থাকে, এটা আমাদের পেপটাইড বন্ড। তারপর যদি আমরা আসি গ্লাইকোসাইডিক বন্ড, মনোস্যাকারাইড সময়ের মধ্যকার বন্ড হলো কি গ্লাইকোসাইডিক বন্ড। শুধুমাত্র মনোস্যাকারাইড সময়ের মধ্যে যে বন্ড থাকে সেটা হবে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড। মনোস্যাকারাইড যেখানে শুধুমাত্র একটি মাত্র স্যাকারাইড, মনো মানে হলো কি সিঙ্গেল, একটি মাত্র স্যাকারাইড নিয়ে গঠিত যে স্যাকারাইডটা, ওটা হলো মনোস্যাকারাইড। এবং দুই বা ততোধিক মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ডটা থাকে সেটা হলো আমাদের কি গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে সৃষ্ট বন্ড হলো কি আমাদের পেপটাইড বন্ড, এবং দুই বা ততোধিক মনোস্যাকারাইডের মধ্যে সৃষ্ট বন্ড হলো আমাদের পেপটাইড বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। সো তারপর যদি আমরা এখানে আসি দেখতে পাবো বিভিন্ন কার্যকরী মূলক দেওয়া আছে, লাগবে না আমাদের। তারপর যদি আমরা এখানে আসে, এবার আমাদের মেন টপিক শুরু হবে কার্বোহাইড্রেট বা শর্করা। সো আমাদের এই সেল কেমিস্ট্রি হলো বোটানির অন্যতম একটা সবচেয়ে বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। এখান থেকে এসএসসিতেও একটা সিকিউ তো আসে মাস্ট, এবং মাঝে মাঝে 2টা সিকিউ এসে যায়, এবং অ্যাডমিশনে তো কমপক্ষে 3টা এমসিকিউ আসবেই। সো আমরা মূলত কার্বোহাইড্রেট বলতে কী বুঝি? কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতে আমরা প্রধানত বুঝি শর্করা, চাল, ডাল, শর্করা, চাল, ডাল, গম, আটা, রুটি। কার্বোহাইড্রেট বলতে সাধারণত এগুলোই বুঝি। সো কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত কত থাকবে? 1:2:1। কার্বোহাইড্রেটের মধ্যে কী নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত একটা যৌগ, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত হলো কত? 1:2:1। সো আমাদের এখানে কিছু যৌগ রয়েছে, যেমন গ্লুকোজ, এই অনুপাতটা মেনে চলে 1:2:1, এই অনুপাতটা কি গ্লুকোজ মেনে চলে। কিন্তু এমন কিছু যৌগ আছে যেগুলো সাধারণত 1:2:1 এই অনুপাতটা মানবে না, কিন্তু সেটা আবার কার্বোহাইড্রেট। যেমন কি আছে সুক্রোজ, দেখো C12H22O11, এটাকে 1:2:1 মানছে না, মানে নেই, তো বলে এটা কি একটা কার্বোহাইড্রেট। আবার কিছু কিছু যৌগ আছে যেগুলো না মানার পরেও কার্বোহাইড্রেট হবে, যেমন কি ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড। দেখো এই CHO, এটা কি 1:2:1 মানছে না, এটা হলো 2:1:1 হয়ে গেছে। আবার অ্যাসিটিক অ্যাসিড, এটাও মানেনি, তবু এটা কি কার্বোহাইড্রেট হয়ে গেছে। সো যেটা মনে রাখতে হবে যে দিয়ে দেবে নিচের কোনটি কার্বোহাইড্রেট অণু বা নিচের কোনটি নয়, তখন এগুলো দিয়ে দিতে পারে। তখন তোমাকে 3টা অপশন দিয়ে দেবে, 1:2:1 দিয়ে, আর একটা দিয়ে দেবে এমনি। তখন এই সুক্রোজটা অ্যান্সার হবে এবং ফর্মালডিহাইড বা অ্যাসিটিক অ্যাসিড হবে অ্যান্সার। তারপর এখানে যদি আমরা দেখি
কার্বোহাইড্রেটের একটা সংজ্ঞা আছে। যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে অথবা যারা আদ্যবসিত হয় হাইড্রক্সিল গ্রুপে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে তাদেরকে বলা হচ্ছে কি কার্বোহাইড্রেট। এই সংজ্ঞাটা তোমরা একটু দেখে নিও। সংজ্ঞা ক নাম্বারের জন্য একটু ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা দেখি হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেট নামকরণ করা হয়। কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছে কী থেকে? হাইড্রেটস অফ কার্বন থেকে, কার্বনের জলায়ন থেকে নামকরণ করা হয়েছে। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, দেখি অধিকাংশ শুকনা অধিকাংশ উদ্ভিদের শুকনা ওজনের প্রায় 50-80% হলো কি কার্বোহাইড্রেট। তাহলে উদ্ভিদের শুকনা ওজনের 50-80% কত কার্বোহাইড্রেট, এখান থেকে অ্যান্সার করতে পারে। এবং সারা বিশ্বে সকল জৈববস্তুর মধ্যে কার্বোহাইড্রেট সব থেকে বেশি পাওয়া যায়। তাহলে উদ্ভিদের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় কোনটি? কার্বোহাইড্রেট। তার মধ্যে প্রধানত বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের সেলুলোজটা আমাদের সবচেয়ে বেশি পাওয়া যায়, তারপর থেকে হেমিসেলুলোজ, পেকটিন এগুলো থাকে। সো এটা আমাদের মনে রাখতে হবে। তারপর যদি আমরা এখানে দেখি কার্বোহাইড্রেট বা শর্করার বৈশিষ্ট্য, এবার দেখো সব বৈশিষ্ট্যগুলো আমাদের সবগুলোই বলতে হবে, কেননা আমরা জানি যে এমসিকিউ মেডিকেল, বিশেষ করে মেডিকেল এমসিকিউগুলো হয় মূলত বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছক থেকে। সো বৈশিষ্ট্য দিয়ে দেবে, ইদানিং যে টাইপের কোশ্চেনগুলো হয়ে যায়, স্যার কোনটি সঠিক নয়, কার্বোহাইড্রেট সময় কোনটি সঠিক নয়, কোনটি বৈশিষ্ট্য নয়। সো এই কোশ্চেনগুলো সঠিক করতে হলে আমাদের বৈশিষ্ট্যগুলো সবগুলোই জানতে হবে। সো আমরা যদি এখানে প্রথমে দেখি বৈশিষ্ট্যের মধ্যে কার্বোহাইড্রেট মূলত কি দানাদার মধ্যে কি চিনি বা সুক্রোজ আর তন্তুময় যেমন সেলুলোজ পাউডার জাতীয় ব্যাপারে, এটা হলো আমাদের কার্বোহাইড্রেটের 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে আমাদের এই কার্বোহাইড্রেটের প্রথম বৈশিষ্ট্য দানাদার বা তন্তুময়, এবং এটা স্বাদে মিষ্টি, যেমন স্বাদে মিষ্টি এবং স্বাধীন। তাহলে আমাদের স্বাদযুক্ত কার্বোহাইড্রেট কোনগুলো? স্বাদযুক্ত কার্বোহাইড্রেট হলো চিনি বা সুক্রোজ, গ্লুকোজ, যেগুলো আমরা পানিতে মিশিয়ে খাই, এগুলো কি স্বাদযুক্ত। এবং স্বাধীন যেগুলো কি সেলুলোজ, যেমন সেলুলোজ গাছের বাকলে থাকে, এগুলোর কোনো স্বাদ আছে না, কোনো স্বাদ নেই। স্বাদে মিষ্টি হতে পারে এবং স্বাধীনও হতে পারে। তারপর যদি আমরা 3 নম্বর বৈশিষ্ট্য দেখি যে বেশি তাপ প্রয়োগে এটা কী হয়? অঙ্গার বা কি অঙ্গার বলতে এখানে আমাদের বোঝানো হচ্ছে কি ছাই। তার বেশি তাপ প্রয়োগে অঙ্গার বা ছাইয়ে পরিণত হয়। তাপ প্রয়োগে অঙ্গার বা ছাইয়ে পরিণত হয়। যেমন যদি আমরা চালকে যদি বেশি ধরে তাপ দিই রান্না করার সময়, চালকে পুড়ে কি আংড়া টাইপের একটা হয়ে যায় না, কালো কালো, ওই আংড়া টাইপটা হচ্ছে কি অঙ্গার। তাপ প্রয়োগে অঙ্গার বা ছাইয়ে পরিণত হয়। অধিকাংশই পানিতে অদ্রবণীয়, তবে মনোসাকারাইড পানিতে দ্রবণীয়। এটা দেখতে হবে। অ্যাসিডের সাথে মিলে অ্যাস্টার গ্রহণ করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরা আলোক সক্রিয়, আলোক সমানতা প্রদর্শন করে। আলোক সমানতা প্রদর্শন করলে আমরা অর্গানিক কেমিস্ট্রি যেটা করছিলাম, আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। আমরা অর্গানিক কেমিস্ট্রি দেখছিলাম আলোক সমানতার শর্ত ছিল কয়টা? দুজনের শর্ত ছিল না, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, আর্সেনিক টাইপের ছিল, সে আলোক সমানতা প্রদর্শন করে। এখান থেকে কোশ্চেনটা আসবে যে নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নয়, তখন এখানে তোমাকে আলোক সমানতা ছাড়া অন্য একটা সমানতা দিয়ে দেবে, তারপর অ্যাসিডের সাথে অ্যাস্টার মিলে এখানে অন্য কিছুটা ঢুকাই দেবে। বুঝছো? সেজন্য আমাদেরকে সবগুলো বৈশিষ্ট্যই পড়তে হবে। তারপর যদি আমরা নিচের দিকে দেখি যেটা কার্বোহাইড্রেটের কাজ, কার্বোহাইড্রেটের কাজগুলো আমাদেরকে মনে রাখতে হবে কি দ্বারা? কার্বোহাইড্রেটের কাজগুলো আমরা মনে রাখবো আমাদের দন্ত সমাচার দিয়ে। সো এখানে দেখবো তোমরা ম্যাক্সিমাম কাজ আমাদের দন্ত দিয়ে আছে। সো আমরা যদি প্রথমে একটু দেখি এদিকে যে কার্বোহাইড্রেটগুলো কী করে, শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে কী করে শক্তি উৎপন্ন করে। কার্বোহাইড্রেটের মধ্যে শর্করার প্রধান কাজ হলো কি শক্তি উৎপন্ন করা, কাজ করার ক্ষমতা যোগানো, সাপোর্টিং টিস্যুর গঠন হিসেবে কাজ করে। দেখো আবার একটা সচলে আসছে। তারপর কার্বন কাঠামো বা কার্বন স্কেলেটন, যদিও সরিয়ে নেই তখন হতে হবে সন্ধিস্থলে কি লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এবং সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে। দেখেছো ম্যাক্সিমাম কি দন্তস্ব দিয়ে আসছে। সো এই টাইপেরগুলো একটু বেশি করে মনে রাখবো। আর বাকি আমাদের যেগুলো আছে এগুলো ছাড়াও দেন আমরা যদি পরের বৈশিষ্ট্যগুলো দেখি একটু, কেলভিন চক্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারপর আছে আমাদের বিভিন্ন প্রকার কোএনজাইমের রাসায়নিক অংশ হিসেবে কাজ করে, ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের বিভাগে সাহায্য করে, সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, কার্বোহাইড্রেট, কোষের প্রধান উপাদান। তারপরে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে।
এগুলো আশা করি সবাই জানো, এগুলো বেসিক নলেজ থেকে নিয়ে ওদের অ্যান্সার করা যায়। সো বৈশিষ্ট্যগুলো সবাই তোমরা দেখে নিও বইগুলো, এগুলো সবগুলো করতে হবে, কোনো মাপ নেই। তারপরে চলে আসছি কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগে। সেখানে কার্বোহাইড্রেটকে মূলত ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। স্বাদের ভিত্তিতে, রাসায়নিক অণুর গঠনের ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে। তারপর যদি আমরা দেখি স্বাদের ভিত্তিতে কয় প্রকার, সুগার আর নন সুগার, যেমন চিনি বা সুক্রোজ এবং সেলুলোজ, সুগার নন সুগার। তারপর যদি আমরা বিজারণ ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং এবং নন রিডিউসিং, আর কিছু কিছু আছে যেগুলো কি বিজারিত হয় এবং কিছু আছে যেগুলো বিজারিত হয় না, এবং আমরা সামনে দেখবো এগুলো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেগুলো কি আমাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে। মধ্যে 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। দেখবেন তারপরে যেমন যেমন দেখতে পাবো স্বাদের ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে আমাদের কার্বোহাইড্রেট মধ্যে কয় প্রকার, 2 প্রকার: সুগার আর নন সুগার। সুগার হলে সাধারণত মিষ্টি পানিতে দ্রবীভূত হয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ। বুঝতে পারলাম, মিষ্টি থেকে স্বাদ আছে, নন সুগার হলে স্বাদে মিষ্টি নয়, ও দানাদার পানিতে কী হবে দেবো না, যেমন স্তর সেলুলোজ এবং কি গ্লাইকোজেন। সো দেন আমরা যদি এখানে দেখি স্বাদের ভিত্তিতে বা রাসায়নিক গঠনের ভিত্তিতে, রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমাদের 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি, এগুলো হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং এগুলো কি পলিস্যাকারাইড। সেখানে আমরা মনোস্যাকারাইড দেখলে অনেকে মনে করবে যে এখানে আমাদের কার্বোহাইড্রেটের সংখ্যা শুধুমাত্র একটি, কিন্তু না, মনোস্যাকারাইড শুধু মেনলি তোমাদের শুরু হয় 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট থেকে। মনোস্যাকারাইড কয় কার্বন বিশিষ্ট শুরু হয়? 3 কার্বন বিশিষ্ট। তাহলে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা সর্বনিম্ন 3টা, এবং 3 থেকে 10 পর্যন্ত আসলে লিখতে পারবা যে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কত, 3 থেকে 10। সাধারণ সংখ্যা হচ্ছে কার্বোহাইড্রেটের যে মেন সংখ্যা দুইটাই, CnH2nOn। তোমরা যদি দাও গ্লুকোজের সংখ্যা দেবা CTOOH, এটা কিন্তু মনে হবে না, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, ওটা হবে তোমার ডাইস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ। তাহলে সর্বনিম্ন মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা কত, 3 থেকে 10, সর্বনিম্ন হবে 3। তো সেই কার্বনের সংখ্যা অনুযায়ী আমরা এবার কিছু কার্বোহাইড্রেট দেখবো যেগুলোতে কার্বনের সংখ্যা 3 থেকে 10-এর মধ্যে আছে। আর একটা আমাদের ইম্পর্টেন্ট আছে, বেনেডিক্ট দ্রবণের সুগার লাগবে না, এখানে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট আছে। বেনেডিক্ট দ্রবণ যে কিউপ্লাস হাইড্রোক্সাইড, বেনেডিক্ট দ্রবণ বেশি করে আছে, কিউপ্লাস হাইড্রোক্সাইডের যে দ্রবণটা আছে ওইটা হলো কি বেনেডিক্ট দ্রবণ। এই দ্রবণটা অ্যালডিহাইড বা কিটো মৌলগুলোর সাথে বিক্রিয়া করে কিউপ্লাস অক্সাইডে পরিণত হয় এবং যা লাল বর্ণের অধ্যক্ষেপ তৈরি করে। এটা আমাদের মনে রাখতে হবে অধ্যক্ষেপটার রঙ, লাল বর্ণের যে অধ্যক্ষেপটা আসে সেই অধ্যক্ষেপটার রঙটা মনে রাখতে হবে। তো চলে আমরা এখন শুরু করি মনোস্যাকারাইড। তো শুরু করি মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইড তিন কার্বন থেকে শুরু, সর্বনিম্ন মনোস্যাকারাইডটা 3 কার্বন বিশিষ্ট। সো 3 কার্বন বিশিষ্ট প্রথম মনোস্যাকারাইডটা হলো ট্রাইওজ। মেনলি আমাদের 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডটাকে বলা হচ্ছে কি ট্রাইওজ। এবং ট্রাইওজ এক্ষেত্রে গ্লিসারালডিহাইড এবং ডাইঅক্সি অ্যাসিডন, এই দুটো হলো একটি সরল ট্রাইওজ, আমাদের উদ্ভিদে ফসফেট এস্টার হিসেবে কাজ করে। সেখান থেকে আমাদের কোশ্চেন দিয়ে দেবে নিচের কোনটি ফসফেট এস্টার হিসেবে কাজ করে, ট্রাইওজ, টেট্রাজ, পেন্টোজ, এগুলো দিয়ে দেবে। অথবা দিয়ে দেবে ফসফেট এস্টার হিসেবে কাজ করে কোনটি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই টাইপের। সেখানে গ্লিসারালডিহাইড এবং ডাইঅক্সি অ্যাসিডন দুটো হলো কি সরল ট্রাইওজ। তারপর নামটা যদি একটু দেখো বুঝতে পারবে যে গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন। সো গ্লিসারালডিহাইড এটা দ্বারা কী বোঝায়, অ্যালডিহাইড বোঝায় না। সো তাহলে আমাদের ট্রাইওজ হলো একটা অ্যালডোজ শর্করা। এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন দ্বারা আমাদের কী বোঝায়, কিটোজ বোঝাচ্ছে না, এখানে কিটোন বোঝাচ্ছে না। সো তাহলে আমাদের ডাইরেক্সি অ্যাসিডন হলো একটা কি কিটোজ শর্করা। এখানে তোমাদের কোশ্চেন অলরেডি একবার আসছে যে নিচের কোনটি অ্যালডোজ শর্করা, ট্রাইওজ, এবং নিচের কোনটি কিটোজ শর্করা বা কার্বোহাইড্রেট, ডাইরেক্সি অ্যাসিডন। সো তোমরা অবশ্যই অর্গানিকে পড়ে এসো যে অ্যালডিহাইড এবং কিটোনেরা অবশ্যই কি রিডিউসিং শর্করা, বিজারক শর্করা অবশ্যই বিজারিত হয়। এরা যেমন ধরো অ্যালডিহাইড বিজারিত হয়, কিটোনে পরিণত হয়, কিটোন থেকে আবার অ্যালডিহাইডে পরিণত হয়, এরকম অনেকগুলো বিক্রিয়া রিয়াকশন আছে। তো তাই কি অ্যালডিহাইড কিটোন
গুলোতে চিনিকে বলা হয় রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তারপর যদি আমরা মনোস্যাকারাইডের যে দ্বিতীয় গ্রুপটা আছে টেট্রোজ, অর্থাৎ C3 থেকে 10 পর্যন্ত। টেট্রোজে চলে আসি। টেট্রোজ হলো 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড এবং টেট্রোজে ইরিথ্রোজ হলো একটি গ্যালডোজ শর্করা এবং ইরিথ্রোজ হলো একটি কিটোজ শর্করা। তারপর যদি আমরা আসি 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ মনোস্যাকারাইডে, এখানে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলো পেন্টোজ, যার মধ্যে আমাদের জাইলোজ, রাইবোজ আর ডেক্সোরিবোজ ও আরামিনোজ হলো অ্যালডোজ শর্করা এবং রাইবোলোজ ও জাইলোজ হলো কিটোজ শর্করা। যদি আমরা দেখি যেগুলো আমাদের কিটোজ আছে সেগুলো শেষে কিন্তু লোজ চলে আসতেছে, বুঝছো? এখানে আমাদের জাইলোজ, রাইবোজ, ডেক্সোরিবোজ, আরামিনোজ হলো অ্যালডোজ ও রাইবোলোজ ও জাইলোজ হলো আমাদের কিটোজ শর্করা। সেখানে আমাদের রাইবোজের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। যদি আমরা রাইবোজের বৈশিষ্ট্যগুলো একটু দেখি, রাইবোজ শর্করা গঠন করলে কত কিছু বৈশিষ্ট্য হলো এখানে এমিলো ফিশার সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। এটি রাইবোনিউক্লিক অ্যাসিডের একটি গঠন একক এবং এটা একটি অ্যালডোভেন্ডার শর্করা। রাইবোজের গঠন করলে কত 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং HCl এর সাথে বিক্রিয়া করে পারফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এখান থেকে আমাদের মেনলি যে কোশ্চেনটা রয়েছে নিচের কোনটি রাইবোজ সম্পর্কে সঠিক নয়, তখন এই ইনফরমেশনটা ভালো করে জানলে কোশ্চেনটা অবশ্যই অ্যান্সার করতে পারবে। এই যে এখানে একটা মেডিকেল এখান থেকে বিষয়টা কোশ্চেন চলে আসছে যে জৈব রাইবোজের সাথে নিচের কোনটি, এখান থেকে কোশ্চেনটা আসছিল যে রাইবোজের সাথে কোনটি যুক্ত থাকে না, তখন এগুলো সবগুলো ছিল, এখান থেকে অন্যটা দিয়ে দিয়েছিল এডিপি এন এডি প্লাস, এডিপি প্লাস 3টা ছিল, একটা মেবি এডিপিএইচ ছিল, বুঝছো? দেখো এখানটা কতটা ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা ডিঅক্সিরাইবোজ, তাহলে ডিঅক্সিরাইবোজ আমরা কী বুঝি, তাহলে একটা অক্সিজেন কম থাকবে। এখানে আরেকটা বিষয় বলি রাইবোজ, অর্থাৎ রাইবোজটা হবে আমাদের আরএনএর প্রধান উপাদান, রাইবোনিউক্লিক অ্যাসিডের জন্য রাইবোজ, আর ডিঅক্সিরাইবোজটা হবে আমাদের ডিএনএর প্রধান উপাদান, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সো আমাদের ডিঅক্সিরাইবোজটা দেখুন দেখবো যে এটা একটা পেন্টোজ সুগার এবং এর 2 নং কার্বনে রাইবোজ সুগার, এটা রাইবোজের মতো শুধুমাত্র 2 নং কার্বনে একটা হাইড্রোক্সিল অনুপস্থিত। এখানে আমরা যদি দেখি রাইবোজ অণুটা দেখি, যদি যে রাইবোজ অণুতে 2 নম্বর কার্বনটা আছে, এখানে একটা হাইড্রোক্সিল মূলক আছে, একটা হাইড্রোক্সিল মূলক আছে। এবার যদি আমরা ডিঅক্সিরাইবোজে দেখি, এখানে 2 নম্বর কার্বনে কিন্তু কোনো হাইড্রোক্সিল মূলক নাই, শুধু একটা কি আছে হাইড্রোজেন মূলক আছে। তারপর যদি আমরা নিচে দেখি, তোমাদেরকে দেখতে হবে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের যে পার্থক্যটা আছে এটা আমাদের দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য আছে, পার্থক্য সবগুলোই দেখতে হবে। বললাম আরএনএর প্রধান উপাদান, এটা হলো ডিএনএর প্রধান উপাদান। তারপর আছে এসিলের সাথে বিক্রিয়া করে, এসিলের সাথে বিক্রিয়া করে ফারফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, এসিলের বিক্রিয়া করে ফারফিউরিক অ্যাসিড উৎপন্ন করে হয়তো, এবং এটাকে এসিলের সাথে বিক্রিয়া করে লেবোভিনিক অ্যাসিড উৎপন্ন করে, লেবোলিনিক অ্যাসিড। 5টি অক্সিজেন উপস্থিত এবং আণবিক গঠনে 4টি অক্সিজেন পরমাণু থাকে। তাহলে কি আমাদের যেহেতু ডিঅক্সিরাইবোজ একটা অক্সিজেন উপস্থিত এবং যে 2 নং কার্বনে OH মূলক যুক্ত থাকে এবং 2 নং কার্বনে OH মূলক কেউ অনুপস্থিত, OH মূলকের পরিবর্তে আমাদের এটা কি থাকে হাইড্রোজেন মূলক থাকে। আর 5 নম্বরটা এটা নিউক্লিওটাইড শর্করা তৈরিতে এবং ডিঅক্সিনিউক্লিওটাইড তৈরিতে, যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। তারপর যদি আমরা আসি হেক্সোজ শর্করা দেয়, হেক্সোজ হলো 6 কার্বন বিশিষ্ট, দিলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ মিষ্টান্ন যে শর্করা ওগুলা। এরপরে আমরা কিছু হেক্সোজ শর্করা দেখবো এবং হেক্সোজ কার্বোহাইড্রেট দেখবো, যেগুলোর মধ্যে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, যে অ্যালডোস্টেট শর্করাগুলো বা কার্বোহাইড্রেটগুলো আছে এগুলো। এখানে যদি আমরা প্রথমে গ্লুকোজ দেখি, গ্লুকোজ হলো একটি, গ্লুকোজ বা ডেক্সট্রোজ হলো একটি কি উল্লেখযোগ্য মনোস্যাকারাইড। সো গ্লুকোজের আমাদের একটা নাম মনে রাখতে হবে, এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা নিচে দেখি, দেখো গ্লুকোজের ব্যাপার নামগুলো কি ডেক্সট্রোজ, গ্রেপ সুগার, কর্ন সুগার, আঙ্গুরের শর্করা, এগুলো কি সবগুলো গ্লুকোজের আলাদা আলাদা নাম, সেই নামগুলো আমাদের কি মনে রাখতে হবে, বুঝছো? তো গ্লুকোজের ব্যাপার নামগুলো কি গ্লুকোজ, ডেক্সট্রোজ, গ্রেপ সুগার, কর্ন সুগার, আঙ্গুরের শর্করা, এগুলো আমাদের মনে রাখতে হবে। সেখানে গ্লুকোজ হলো কি, গ্লুকোজ হলো একটা কি উল্লেখযোগ্য মনোস্যাকারাইড এবং এটি হলো একটি রিডিউসিং সুগার বিজারণ কম শর্করা। আপনাকে একটু আগেই বললাম যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যালডোজ, কিটোজ এগুলো একটি একটা অ্যালডোস্টিক সুগার, যেগুলো বিচলিত হয় আমাদের
কিটোন অথবা অ্যালডিহাইড, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকেন বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন করতে পারে। তাই এগুলো কি রিডিউসিং পদ্ধতিতে বিচলিত হয়। এবং এর মধ্যে আছে পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত? 12 থেকে 30 ভাগ। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত? 12 থেকে 30 ভাগ। এবং শ্বসনের প্রাথমিক শর্করা উপাদান হলো গ্লুকোজ, যেটা আমরা উদ্ভিদ শ্বেতসার থেকে দেখব। তারপরে যদি আমরা গ্লুকোজের কিছু ব্যবহার জানতে পারি। ব্যবহার এখানে একাধিক অপশন আছে, এদিকে আমাদের অবশ্যই করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হলো গ্লুকোজের ব্যবহার। যদি একাধিক অপশন সেখান থেকে অবশ্যই কোশ্চেন আসার চান্স আছে। একটু দেখে যদি রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ ব্যবহার হয়, বিভিন্ন ফল সংরক্ষণে, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে এবং ভিটামিন সিতে ব্যবহৃত হয়। গ্লুকোজ সরবিটাল তৈরি ও গ্লাইকোলিসিসে ব্যবহৃত হয় এবং কার্বোহাইড্রেট বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যদি একবার দেখো তোমরা, যেখানে একবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019 একটা কোশ্চেন এসছে যে ভিটামিন সি তৈরি করতে কি গ্লুকোজ ব্যবহৃত হয়। এখান থেকে কোশ্চেনটা ভেবেছিল যে এখানে ভিটামিন সি এর বদলে ভিটামিন বি দেওয়া ছিল। কিসের কোনটি তৈরিতে ভিটামিন কিসের কোন ভিটামিন তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয় না, এটাই ছিল কোশ্চেনটা। সো দেখতে পাচ্ছি তোমরা গ্লুকোজের ইম্পর্টেন্সটা কতটুকু। তারপরে যদি আমরা এখানে লিখে আসি, এখানে একটা লাইন ইম্পর্টেন্ট আছে যে উদ্ভিদের সবসময় কী গ্লুকোজ থাকে? ডি গ্লুকোজ থাকে। বাকি যেগুলো আমরা স্কিপ করে আসলাম ওগুলো আমাদের লাগবে না, আমরা যেগুলো শুধু মার্ক করে দিচ্ছি ওগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, এগুলোই পড়তে পারো। তারপর যদি আমরা এখানে আসি ফ্রুক্টোজে আসি, সো ফ্রুক্টোজে একটা কি গ্লুকোজের একটা সাইক্লোমিষ্ট মনোস্যাকারাইড। ফ্রুক্টোজ আরেক নাম হলো কি ফলের চিনি বা ফ্রুট সুগার। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে ফ্রুক্টোজের ক্ষেত্রে এদের কোনটি ফ্রুট সুগার বা ফলের চিনি, ওটা আমার আনসার কি ফ্রুক্টোজ। এবং একে বিট ও আখের কাণ্ডরসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানে একটু আমাদের এখানে কনফিউশন থাকে যে ফ্রুক্টোজ আর সুক্রোজের মধ্যে বিট ও আখের কাণ্ডরসে প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনটি, তখন আমাদের হবে এখানে আনসার হবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের কিছু ব্যবহার আছে, যেটা দেখে নিন, এগুলো আমাদের লেস ইম্পর্টেন্ট। তারপর আছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য, এখান থেকে ওই কোনটি সঠিক নয় ওই টাইপের কোশ্চেনই বলতে হবে। সহজ আছে, আমরা তো দেখে নিও। অ্যালডোহেক্সোজ, কিটোহেক্সোজ, গ্রেপ সুগার বা আঙুরের শর্করা, এটা হবে কি ফ্রুট সুগার। শ্বাসের প্রক্রিয়া উৎপন্ন হয়, এটা আমাদের কি শ্বাস উৎপন্ন হয় না। শ্বসনের প্রাথমিক পদার্থ গ্লুকোজ, শ্বসনের গ্লুকোজ হতে ফ্রুট উৎপন্ন হয়। এর রিংস্টার হলো কি পাইরানোস ধরনের, আর এর রিংস্টার হলো ফিরানোস ধরনের। সো তারপর এখানে যদি আমরা কিছু দেখি ম্যানোজ একটি হেক্সোজ শর্করা, অ্যালডোজ, গ্যালাক্টোজ দেখে নিও। তাহলে আমাদের যেটা দেখতে হবে সেটা কি আপেক্ষিক মিষ্টতা। আপেক্ষিক মিষ্টতা অনেক ইম্পর্টেন্ট। সুক্রোজ 100, এখানে সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা লাগে 100, গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173, মল্টোজ 32, ল্যাকটোজ সহ স্যাকারিন 500, ম্যালানিন কত 2000। এটা একটু মনে দেখো। সো কার্বোহাইড্রেটের ফার্স্ট লেকচার আমাদের এখান পর্যন্তই। অতি শীঘ্রই আমাদের কার্বোহাইড্রেটের সেকেন্ড লেকচার আসবে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।